আসলে প্রথমত হচ্ছে নাসির ভাই যেখানে হচ্ছে শুরু করেছিলেন যে সিনেট ভবনের ঘটনা থেকে। তো এখানে আসলে সেখানে ঘটনাটা আসলে কি হয়েছিল, সেখানে আসলে প্রত্যক্ষদর্শীদের যে মতামত এবং প্রাথমিকভাবে হচ্ছে একটি নিউজ হয়েছিল কালবেলাতে। তো সেই কালবেলার নিউজগুলো এবং প্রত্যক্ষদর্শীদের যদি কথা আমরা শুনি, তাহলে শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে সিন্ডিকেটের যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা যাতে না আসে সেই জন্য বিভিন্ন সংগঠনগুলো একসাথে তারা হচ্ছে আন্দোলন করছিল। তো সেখানে সর্বপ্রথম হচ্ছে যখন ভিসি স্যার এবং প্রক্টর স্যার বের হন যে সিন্ডিকেটে যারা আওয়ামী লীগের চিহ্নিত বা অভিযুক্ত যেসব শিক্ষকরা আছেন তারা কেউ আসবে না সেটি জানানোর জন্য, তখন শিক্ষার্থীদের মধ্য থেকে একটা অংশ ডাকসু চাই বলে স্লোগান দেওয়া শুরু করে। তখন সেখান থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তারা বলেন যে স্যার মবের মুখে কোনো ডিসিশন নেওয়া যাবে না, বা হচ্ছে স্যার এখানে যাতে আজকের এই প্রোগ্রামটাতে ডাকসু কেন্দ্রিক কোনো আলোচনা না করা হয়, অর্থাৎ সিন্ডিকেটের সংশোধনের মাধ্যমে বা হচ্ছে নতুন করে সিন্ডিকেট গঠন না করার মাধ্যমে। তো এই বিষয়টা আমাদের কাছে হচ্ছে স্পষ্ট এই জায়গা থেকে যে আসলে এর মাধ্যমে ডাকসু নির্বাচনকে কিভাবে আসলে দীর্ঘায়িত করা যায় সেটারই একটা চিন্তা করা হচ্ছে। কারণ হচ্ছে আপনারা আসলে যেই আলোচনাগুলো আসছে যে সিন্ডিকেট ভেঙে নতুন সিন্ডিকেট গড়া, আমরা এক নম্বর হচ্ছে এটি যেমন সময় সাপেক্ষ, দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের এখানে একটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এই জটিলতাটা কীরকম? একদিকে হচ্ছে যেমন আপনার সিনেট যদি আপনি পুনর্গঠন করতে চান, সিনেটের জন্য আপনার স্পিকারের নির্ধারিত 5 জন সদস্য লাগবে, এর পরবর্তীতে আপনার রাষ্ট্রপতির থেকে 5 জন সদস্য লাগবে, আপনার ডাকসুর যে ছাত্র প্রতিনিধি তাদের থেকে হচ্ছে 5 জন সদস্য লাগবে, এর পরবর্তীতে 35 জন টিচার যারা হচ্ছে ইলেক্টেড হইতে হবে, অর্থাৎ শিক্ষকদের মধ্যে থেকে ইলেক্টেড 35 জন টিচার হতে হবে যারা সিনেটে আসবে। অর্থাৎ এখন আমি জটিলতাটা আরেকটু পরে গিয়ে হচ্ছে ব্যাখ্যা করতেছি। অর্থাৎ এটি হচ্ছে একদম স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে সিন্ডিকেটের মধ্যে আমার চ্যান্সেলর থেকে যে 3 জন আসবে, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে 3 জন, এর পরবর্তীতে আপনার যারা হচ্ছে নির্বাচিত শিক্ষক, প্রভোস্ট, ডিন, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সর্বশেষ হচ্ছে লেকচারার। এখানে কথাটা হচ্ছে আপনি দেখেন সাদা দলের শিক্ষকরা তারা এই সিন্ডিকেটের অধীনে শিক্ষক নির্বাচন করবে না। এখন কেন নির্বাচন করবে না, এখানে একটা আশঙ্কা আছে এবং এটা আমরা খুব ইয়াভাবে ধরতে পারি যে গত 15 বছরে যে শিক্ষকরা নিয়োগ হয়েছে তার বেশিরভাগই হচ্ছে নীল দলের, অর্থাৎ দলীয় লেজুর ভিত্তি থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন যদি ফেয়ার ইলেকশন শিক্ষকদের মধ্যে হয়ও, এখানে যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা আবার নীল দলের হবেন, এটা হচ্ছে মোটামুটি শিওর। তার মানেটা হচ্ছে আপনি সিন্ডিকেটে মানে শিক্ষক সমিতির নির্বাচন যদি হয়ও সেখানে যে আবার নীল দল আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে আমার ইকুয়েশনটাই এরকম যে গত 15 বছরে যেই শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাই সেই শিক্ষকরা আসলে কীরকম, তাদের সবার কিন্তু একটা দলীয় পরিচয় দেখেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানেটা হচ্ছে সিন্ডিকেটে আপনি যে আসলে দোষরমুক্ত করতে চান সেই দোষরমুক্ত করার জন্য আপনার কোনো ফিজিবল আইডিয়া নাই। অর্থাৎ আপনি আমাকে এমন কোনো রূপরেখা দেখাতে পারছেন না যে রূপরেখার মাধ্যমে আমি আসলে সত্যিকার অর্থে সিন্ডিকেট থেকে এদেরকে আমি বের করতে পারবো বা নয়া সিন্ডিকেট আমি করতে পারবো। এবং আমার যে সিনেট থেকে মেম্বার লাগবে সিন্ডিকেট তৈরি করার জন্য সেই জিনিসটাও হচ্ছে আপনি আমাকে দেখাচ্ছেন না যে আমি কোন উপায়ে নতুন করে হচ্ছে আমি সিনেটটা তৈরি করব। কারণ হচ্ছে এখানে আমার স্পিকার নাই। এখন স্পিকার আমাকে কিভাবে আর নতুন করে 5 জন দিবেন, এবং যেহেতু ছাত্র প্রতিনিধি লাগবে তাই সিনেট তৈরি করার জন্য যে আমার ডাকসু দরকার সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ পুরোটাই একটা জটিল প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আটকে গেছে এবং এই জটিলতাগুলো বুঝেই কেউ আসলে বারবার আমাদেরকে এইভাবে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এই জিনিসটা প্রশ্ন করি আমি, প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরেন যে শুধুমাত্র যে সিনেট বা সিন্ডিকেট নির্বাচন সেটাই তো নয়, অনেক ছাত্র সংগঠন বলছে যে গঠনতন্ত্রেই সমস্যা আছে। আচ্ছা, ডাকসু গঠনতন্ত্র আমি শেষ করে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা তো রাষ্ট্র সংস্থানের কথা যখন বলছেন, রাষ্ট্রের সংবিধানও অনেক সময় পুনর্লিখনের কথা তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তাহলে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের সমস্যা কি? আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রভিসি স্যার অর্থাৎ প্রশাসনের থেকে একটা টিম কমিটি তৈরি করা হয়েছে যারা হচ্ছে ডাকসুর সংস্কার নিয়ে কাজ করবে, কথা বলবে। তো সেই টিমটা প্রত্যেকটা ক্রিয়াশীল সংগঠনের সাথে অলরেডি বসেছে এবং তাদের থেকে কি কি সংস্কার করা লাগবে সেটা কিন্তু প্রস্তাবনা তারা নিয়েছে, সুপারিশ নিয়েছে। অর্থাৎ আপনার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়া অলরেডি চলমান এবং আমরা জানি যে 2019-এর যে ডাকসুটি হয়েছে সেই ডাকসুতে রাব্বানি, শোভন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে সংশোধন করে। তো আমরা সেগুলো কেউই চাই না এবং আমরা সেই সংস্কার প্রস্তাবনাগুলো প্রত্যেকটা ক্রিয়াশীল সংগঠন বিশ্ববিদ্যালয় তারা তাদের জায়গা থেকে দিয়েছে এবং আমরা যে রোডম্যাপটি চেয়েছি সেই রোডম্যাপের মধ্যে আপনার যে সংশোধন প্রক্রিয়াগুলো আছে সেই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করতে পারবেন সেটা আমাদেরকে বলবেন এবং কতদিনের মধ্যে আপনি বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করবেন, ডাকসু ইলেকশনের জন্য কতদিনের মধ্যে আপনার নির্বাচনটা হবে, পুরো বিষয়টা যাতে এখানে থাকে। এবং অলরেডি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে গেছে।
যে বিপ্লবের 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে আনতে পারিনি। এখন দেখেন, ভাই আমাদেরকে বলতেছিলেন যে গত 15 বছর আসলে নিয়মতান্ত্রিক রাজনীতি হয়নি। নিয়মতান্ত্রিক রাজনীতি হয়নি, এটি সত্য, এবং সেই নিয়মতান্ত্রিক রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য, সহাবস্থান নিশ্চিত করার জন্যই আমার ডাকসু ইলেকশনটা দরকার। ভাই যে এখন বলছিলেন যে আমাদের বিরুদ্ধে মব উস্কানো হচ্ছে, মব তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে মব তৈরি হচ্ছে, এই মব আটকানোর জন্য হলো আপনার ডাকসুটা দরকার। কারণটা হচ্ছে, আপনার যখন স্টুডেন্টদের কোনো প্রতিনিধি থাকবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত কোনো প্রতিনিধি থাকবে যে আসলে কথা বলতে পারবে, সরাসরি যার একটা স্বীকৃতি থাকবে, তখন কিন্তু আপনার এই ধরনের এক একটা স্টুডেন্ট গ্রুপ এসে হুট করে আপনাকে কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু দাবি করতে পারবে না। তখন পুরোটাই একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে এবং একজন প্রতিনিধির মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতে পারবো। একটা প্রশ্ন করব, জি, সেটা হলো যে 72 ঘন্টার যে আলটিমেটাম আপনারা বেঁধে দিলেন, সে 72 ঘন্টা আসলে কিসের ভিত্তিতে বেঁধে দিলেন? কারণ আপনাদের তো গঠনতন্ত্র, আপনারা সুপারিশ মানে প্রস্তাবনা মাত্র দিয়েছেন, সেটা গঠনতন্ত্র প্রস্তুত হবে, তারপরে না সেই গঠনতন্ত্রের আলোকে নির্বাচন আমি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমি একটু শেষ করি। মানে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা আমরা হচ্ছে মানে যারা যে দলগুলো ছিল, সংগঠনগুলো, তাদের প্রস্তাবনা অনেক আগেই তারা দিয়ে দিয়েছে। সেটাও সম্ভবত ডিসেম্বরের 22 তারিখ বা 23 তারিখ, আমার ডেটটা পুরোপুরি মনে নেই। গঠনতন্ত্র মানে তৈরি করার জন্য আচ্ছা, কি এক আমি মাস বলি। যথেষ্ট সময় বা আধা মাস? ডাকসুর যে গঠনতন্ত্র, আসলে এই গঠনতন্ত্রের জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে, এবং ধরেন আপনার যদি গঠনতন্ত্র তৈরি করার জন্য একটা লম্বা সময় লাগেও, আমরা চাচ্ছিলাম যে রোড ম্যাপের মধ্যে সেই সংস্কারের জন্য আপনার কতটুকু সময় লাগবে সেটি আপনি মেনশন করে দেন। এবং আপনি হচ্ছে এটাকে যেভাবে দেখানোর চেষ্টা করতেছেন যে এটা আসলে বাংলাদেশের সংবিধান না, যেটা তৈরি করার জন্য 1 মাস 2 মাস বা 3 মাস সময় লাগবে, বরং হচ্ছে আজকে আমরা 3 জন যদি ঠিক করি যে আমরা ডাকসুর এই সংবিধানটা সংস্কার করব, আমি মনে করি 1 সপ্তাহের মধ্যে সেটা সংস্কার করা সম্ভব। এবং সেটাও যেই সংস্কারটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়ে, সেই প্রক্রিয়াতে এটা করা সম্ভব, এবং সেই প্রত্যেকটা স্টেককে এনশিওর করে।